প্রতিবারের মতো আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সামনে হাজির হয়েছি, সাথে আছে আমার প্রিয় মানুষরা। ডেকো সেন্স অফ হিউমার এই মুহূর্তে আপনাদের সবচেয়ে প্রিয় একটি অনুষ্ঠান। আপনাদের ভালোবাসায় ধন্য, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আজকের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে যে দুইজন সেলিব্রিটিকে নিয়ে, তারা আমার অত্যন্ত প্রিয়, আপনাদের তো অবশ্যই। আমি এক এক করে তাদেরকে স্টেজে রাখবো এবং তারা আসবেন, তাদের সাথে আপনারা পরিচিত হবেন। অনেক খোলামেলা গল্প আলাপ আলোচনা চলতে থাকবে ডেকো সেন্স অফ হিউমারে। আমি ফার্স্ট এই সেটে ওয়েলকাম করছি এ প্রজন্মের একজন বড় ধরনের সেলিব্রিটি, জনপ্রিয় তারকা, পোড়ামন খ্যাত নায়ক সাইমন। সাইমন, ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। হাউ আর ইউ? অনেক ধন্যবাদ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি তো অনেক সুদর্শন সামনাসামনি দেখতে। অনেক ধন্যবাদ। আপনিও, আপনাকে অনেক ভালো লাগে আমাদের। আর এই প্রোগ্রাম তো অলওয়েজ হিট। থ্যাংক ইউ, আপনার কারণেই হয়তো বাসে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এই সিটটাতে বসো। ধন্যবাদ। আমি সেটে ওয়েলকাম করছি বিগেস্ট সেলিব্রিটি বাপ্পি চৌধুরীকে। বাপ্পি, বাহ, ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। হাউ আর ইউ ব্রাদার? Not bad. You? I'm fine, always. খুব সুন্দর পাঞ্জাবি পরেছো, খুব সুন্দর করে চুল আঁচড়িয়েছো, খুব সুন্দর দাড়ি রেখেছো, খুব সুন্দর ঘড়ি পরেছো। আর কি বলবো, যাও বসো। সবই সুন্দর, সবই সুন্দর। তো তোমরা পারমিশন দিলে আমি বসতে পারি? হ্যাঁ ভাই বসুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দুজনই অনেক সুদর্শন, তোমাদের দুজনেরই অনেক সুন্দর হাইট। এই সময়ে তোমরা অত্যন্ত জনপ্রিয়, অনেক কাজ করছো। আমার সেটে তোমাদেরকে অনেক আগেই দরকার ছিল, দেরি করে হলেও আমি তোমাদের পেয়েছি, এই জন্য আমি লাকি। অনেক ধন্যবাদ। আমি আপনাকে দেখছিলাম যে আসলে আপনি কিভাবে মানে গুছিয়ে গুছিয়ে পরের লাইনটা কি হবে কি হবে কি হবে এভাবে, মানে আমরা যারা এখানে বসে আছি বা অন্যান্য যারা এর আগে বসে এখানে বিভিন্নবার ভাইরাল হয়েছেন, তাদেরকে কিভাবে, মানে আমি দেখছিলাম এই ভদ্রলোক কিভাবে ভাইরাল, মানে তোমার এখানে প্রোগ্রামে আসতে হলে অনেক চিন্তা ভাবনা করে আসতে হয়। অনেক চিন্তা ভাবনা করে কি আসছো তুমি? না, নট লাইক দ্যাট। তোমার তো সাডেনই প্রোগ্রামে অ্যাটেন্ড করা আজকে। এক্স্যাক্টলি। বাট মনে হচ্ছিল যে ঠিক আছে যাই, জয় ভাই কি বলে একটু জানি, কারণ এই লোকটার সাথে আমার পূর্ব শত্রুতা আছে। তো কি শত্রুতা, সেই কথা আগে ক্লিয়ার করো। আমার মনে হয় যে তাহলে আমার আগাতে সুবিধা হবে। না, টাইপ অফ, এটা খুব সিম্পল। এটা সাইমন ভাইয়ের সামনে অনেক আগে, তখন আমি হিরো না মডেলও না। তখন মাত্র আমি ইউনিভার্সিটিতে আর ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আচ্ছা, তখন মডেলিং করার একটু শখ একটু একটু জাগে না মানুষের, তখন একটু জেগেছিল। আমাকে পাঠিয়েছিল নারায়ণগঞ্জ থেকে এক বড় ভাই। আচ্ছা, বড় ভাই পাঠিয়েছিল আমাকে পুবাইলে। তখন জয় ভাই নাটকের একজন বড় স্টার। আচ্ছা, তখন বৃষ্টি হচ্ছিল, একটা টিভি প্রোগ্রাম ছিল, আমি দেখতে গেছিলাম। বেসিক্যালি যখন দেখতে গেছিলাম, জয় ভাই একটা চেয়ারে বসেছিল, আমাকে একটা টুল এনে দিল প্রোডাকশনের একজন লোক। হ্যাঁ, জয় ভাই টুলটা যখন আমি বসতে যাব, এই প্রোডাকশন একজনকে ডাক দিল, টুলটা দিকে পা রাখবো। ওরে বাবা। না, জয় ভাই ভাবছিল কি, জয় ভাই ভাবছিল তোর এখানে মানে একটা আর্টিস্টের চেয়ার থাকে না, ওইটা ডিজার্ভ করিস। না না না, নাই। পরে আমি দাঁড়াইছিলাম, তার প্রোডাকশনের আরেকটা টুল নিয়ে আসলো। তখন আমি একটু কষ্ট পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে কোনো না কোনো একদিন যদি আমি বড় কিছু হই, বিজনেসম্যান, তখন তার ফিল্ম অ্যাক্টর হব সেটা ভাবি না। বড় কিছু তার সাথে দেখা করে এটা বলবো যে আপনি আমাকে বসতে দেন নাই। অনেক বড়। এখানে আমি তোমাকে ব্যাখ্যাটা করি। বিষয় হচ্ছে যে যখন তুমি শুটিং এ থাকো, এখন তুমি যেমন জনপ্রিয় একজন তারকা, ব্যস্ততম তারকা, তুমি দেখবে যখন তুমি কোনো ক্যারেক্টারে থাকো, তুমি কিন্তু একটা ঘোরে থাকো, তোমাকে তখন আশেপাশের অনেক ক্রাউডকে উপেক্ষা করতে হয়। কিন্তু এই ক্রাউডই কিন্তু তোমার দর্শক, তোমার ভালোবাসা। তুমি তখন তোমার একটা ঘোরে থাকো এবং সেই ঘোরের থেকে তুমি তখন যা বলো বা যা করো, তুমি কিন্তু আসলে একটা কনসেন্ট্রেশনে থেকে করো। আমি তো তোমার কাছ থেকে যে টুলটা এনেছি, আমি তোমাকেও বুঝি নাই বা কাউকে কষ্ট দিয়েও আনি নাই। আমি হয়তো আমার প্রয়োজনে তখন দরকার ছিল। আই এগ্রি উইথ ইউ জয় ভাই। আমি এখন বুঝতে পারি এটা। আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে যে খুব সিম্পল, মানুষ ওই জায়গার যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর চেয়ারে না দাঁড়াবে তার কষ্টটা সে বুঝবে না। অ্যাক্টিং এর জায়গা থেকে আমরা যখন একটা জায়গায় বসি,
বসার পর ওই টাইমটাতে একমাত্র আমি ফিল করতেছি আসলে ওই জায়গাটাতে সে কি ফিল করতেছে। বেরোর পর অনেকেই বাপ্পি কথা বলে নাই, বাপ্পি ভাব নিছে, Exactly, তখন তো আমি কাজে ছিলাম, সেটা তো আমি কাউকে Exactly. বোঝাতে এবং পারবো না। আরো বলি তোমাকে যে আমার খুব পছন্দের, খুবই কাছের একজন অ্যাক্ট্রেস অপি করিম। তো একদিন সকালবেলা আমি এক সেটে অ্যাক্টিং করছি, আমি শুনলাম যে পাশে অপি করিম আছে। আমি খুব উৎসুক হয়ে তার সাথে দেখা করতে গেলাম, দেখলাম যে বাড়ির সামনেই নিচে বসে সে স্ক্রিপ্ট পড়ছে। আমি সামনে গিয়ে বললাম অপি, সে না আমার দিকে এভাবে তাকিয়ে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আমি ফার্স্ট একটা ধাক্কা খেলাম যে কী ব্যাপার, সে কি আমাকে চিনলো না নাকি রাগ হলো কোনো কারণে। আমি সেকেন্ড টাইম বলার পরও যখন সে সাড়া দিল না, আমি অপমানিত হয়ে আমি আস্তে করে চলে আসলাম। আমি তখন বুঝতে পারিনি, এবং তারপরে আমি বুঝেছি যে শি ওয়াজ সো ডিভোটেড, সে ক্যারেক্টারটা নিয়ে এত বেশি চিন্তিত ছিল যে সে আসলে আশেপাশে সবই ঘোলা দেখছিল, সে একটা কনসেন্ট্রেশনে ছিল। সো এই জিনিসটা নিশ্চয়ই তুমি এখন ক্লিয়ার। এবং তোমার আমি তোমাকে পুরস্কার এমনিতেই বলবো, আরেক কোনো জায়গায় তোমার জগাজাটি না। পুরস্কার আছে, সেটা হচ্ছে যে আমি শাহরিয়ার নাজিম জয়, যখন তুমি বাপ্পি ফিল্মে এসেছো, তোমার ছবি সুপারহিট হয়েছে, আমি দূর থেকে দাঁড়িয়ে তোমার শুটিংও দেখেছি, সেটা হচ্ছে দিয়াবাড়িতে। আচ্ছা, এবং আচ্ছা, তখন আমি আচ্ছা। তোমার কাছে যাইনি, কারণ আমি কাছে গিয়ে আমি তোমাকে যদি বলি যে আমি জয়, তুমি যদি আমাকে না চেনো, কিন্তু আমি তোমার শুটিং আমি দূর থেকে দেখেছি। সো না, আসলে আমি আল্লাহই respect সবাইকে রিটার্ন দিয়ে দেয়, তোমার কারো কোনো প্রতিশোধ নিতে হয় না, তুমি পেয়ে গেছো। এনিওয়ে, সাইমন আসলো, তুমি আসলা। সাইমন আসতে 5 মিনিট দেরি করলো, তুমি সেটে বললা সাইমন কি আমার চেয়ে বেশি পরিচিত, বেশি হিট, যে সাইমন দেরি করছে, সাইমন করছে সবাই। আমি আসার সাথে সাথে সেটে এটা শুনলাম। কেন সাইমনের সাথে তোমার এই বিরোধিতা? আমি এইরকম কিছু বলি নাই, কারণ হচ্ছে অবশ্যই তুমি বলেছো। না, আমি Recorded. শেষ হয়নি। আমাকে বলা হয়েছে যে আমাকে একজন ডাকছিল সাইমন ভাই, দূর থেকে আমাকে নাকি সাইমন ভাইয়ের মতো লাগছে, আমারও সাইমন ভাইয়ের ফেস নাকি টাইপ অফ অ্যাক্ট। দ্যাটস ওয়াই আমি বলবো আচ্ছা সাইমন ভাই মনে হয় আপনাদের কাছে আমার চেয়ে বেশি পরিচিত, দ্যাটস ওয়াই আমি কিন্তু কিন্তু এগুলো সেটা তো বলেছি। সাধারণত মেয়েরা করে, খোঁচাখুচি। না, তুমি আমি তো একটা খোঁচাখুচি নায়ক হয়ে তুমি করলাম না। প্রথমেই সাইমনের কথা শুনে না, তুমি ও একটু বিগড়ে ছোট গেলা। মানুষ তো, এই জন্য অনেক সময় অনেক মানে মজা করতে গিয়ে অনেক সময় অনেক কথা না, বলে আমি ফেলে, মজা যেখানে- করিনি, আমি ও তো serious serious বলেছি। ছিল ও, আসলে। seriously বলেছি। আমি 5 মিনিট লেটে আসিনি, আমি কিন্তু আপনাকে সাথে সাথে আমি ফোন পরে দিয়েছি। বলেছি যে সাইমন- নামাজের না, পর না, পর, আমাকে ভাই আমি বলেছে রেডি, তো, আমি হ্যাঁ। ঠিকই আসছে। ওকে, আমরা বুঝে গেলাম বিষয়টা। তোমাদের দুজনের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পর্ক রয়েছে, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই তোমরা একে অপরের সাথে এই দুষ্টামিগুলি করো। সাইমন, সো হাউ ইজ ইউর ক্যারিয়ার? তোমার ক্যারিয়ার এখন কেমন যাচ্ছে, কি অবস্থা বলো? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কেরিয়ার কেমন যাচ্ছে ব্যাপারটা আসলে এখনো কেরিয়ারের কিছুই হয়নি, কারণ আমি যে নিজেকে যেই জায়গায় দেখতে চাই বা আমি যেরকম কাজ করছি, যে জায়গায় থাকা উচিত, ওই জায়গাটা আমি এখনো পাইনি। হয়তো আমাদের এখানে যদি আরো ভালো ভালো কাজ হয়, তখন আমরা যেভাবে চিন্তা করি, আমি যেভাবে চিন্তা করি, ওই জায়গাটায় যেতে পারবো। কিন্তু আমি এখন নিজেই ডিসিশনটা নিতে একটা পারি না অনেক সময়। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হ্যাঁ, আছো। এই কাজটা করব না, এই কাজটা করব না, কারণ আমাদের এখানে কাজই খুব অল্প, যেখানে সব আর ধরেন আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আপনি বললেন যে সাইমন এই ছবিটা করতে হবে, বা আরেকজন বললেন, কিন্তু ওই ছবিটা আমার পছন্দ হয়নি, আমার করা উচিত না, আমি বুঝতেছি, কিন্তু সম্পর্কের কারণে বা অনেক কিছুর কারণে আমার ছবিটা করতে হয়। সাইমন, তুমি বলতে চাচ্ছিলে যে তুমি এখন একটা মানে ইনডিসিশনে ভুগছো। ইনডিসিশনে না, আমি কাজ করে যাচ্ছি, আমি কাজ করে যাচ্ছি, সবার সঙ্গে কাজ করছি, সবার সঙ্গে বাপি, কাজ তোমার করছি। অবস্থা কি? নট ব্যাড, খুব ভালো আছে ইনশাল্লাহ। যেমন আছি ভালো আছি, যেমন চলছে ভালো চলছে। আর সাইমন ভাই যেটা বললো যে ইন্ডাস্ট্রির অবস্থা খুব বেশি ভালো নয়, এটাতে পক্ষপাতী না, ইন্ডাস্ট্রির অবস্থা খুব ভালো চলছে। প্রবলেম হচ্ছে আমাদের কিছু ব্যক্তিগত, আমরা যারা তারা ভালো নেই, এটা হচ্ছে ইম্পর্টেন্টটা ঠিক এই রকম বলতে পারেন যে বাংলাদেশে এখন প্রতি মাসে অ্যাভারেজে ছবি 5 থেকে 6টা রিলিজ হচ্ছে। লাস্ট মান্থেও 6টা ছবি রিলিজ, রাইট? 6টা ছবি রিলিজ। কিন্তু গত 5 মাসে কয়টা হয়েছে সেটা দেখবি তো। আমি শেষ করি, 6টা ছবি রিলিজ প্রতি সপ্তাহ। একটা হিরোর স্কেজুয়েল নেই, সাইমন ভাইয়ের স্কেজুয়েল নেই, শোভ ভাইয়ের স্কেজুয়েল নেই, সাকিব ভাইয়ের স্কেজুয়েল নেই, বাপ্পির স্কেজুয়েল নেই। ঈদের পরে নিতে হবে বা কুরবানি ঈদের পরে নিতে হবে। কাজ কিন্তু হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে আমরা যেই কাজ যেই মটো নিয়ে আগাচ্ছি সেটা সফল হতে পারছি না। আমরা যেটা ভাবছি যে আমরা এই কাজটা, লাইক আজকে সাইমন পুরামন হিট, বাপ্পি চৌধুরী ভালোবাসার রং হিট, এখন অনেকে বলতেছে বা অনেক প্রডিউসাররা, অনেক প্রতিষ্ঠানরা বলতেছে না বাপ্পির ছবি চলছে না, সাইমনের ছবি চলছে না। আমরা আসছি কোত্থেকে? বানাইছে কারা আমাদেরকে? দর্শক বানাইছে। আজকে আমরা এত টাকা রেমুনারেশন নেই কেন? দর্শক বানাইছে। তাই
আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা হলো কে কারাকে ধাক্কা মেরে ফেলে দিবে, এটা ব্যাকগ্রাউন্ড থেকে জন্ম হয়ে আসছে। এটা সব জায়গায়। আমি তোকে বলি, ধর তুই বিজনেস না, করবি, পাশের দোকানদার চাইবে তোর চেয়ে ভালো কিছু আমি করার। তোমাকে একটা এক্সাম্পল বলি, তুমি আমাকে এই কথা বললো তো, এটার একটা এক্সাম্পল বলি। খুব সিম্পল একটা জিনিস ভাববা, আমাদের পার্শ্ববর্তী দেশের নমুনাই তো আমরা সবসময় ফলো করি, এর বাইরে তো পার্শ্ববর্তী দেশে কিন্তু 100 কোটির উপরে মানুষ, তোর এখানে কিন্তু 18 কোটি। বলো কি তুমি, 16 কোটি মানুষ ছিল, 1600 হল ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল। আমি না 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 তুই পার্শ্ববর্তী দেশের হিসাব না, দিলে না, হবে না। 1600 আমি বলি পার্শ্ববর্তী দেশের কালচার আর আমার কালচার তো এক না। অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েক হাজার হল আছে, না আমাদের না দেশে ভাইয়া কয়েক ভাইয়া হাজার হল নাই। ব্যাকগ্রাউন্ডের কথা তুমি শেয়ার করি, তুমি বলতে চাচ্ছ, আমি তোমাকে শেয়ার করে দেখাচ্ছি। 1600 হল ছিল, সেখানে আমাদের 1350 কন্টেন্টও হল ছিল, 1350 হল ছিল, মানলাম 1350 হল ছিল, কন্টেন্ট ছিল কতগুলা, অনেক অনেক ছিল, হিরো ছিল কতগুলা, অনেক। টার্নওভার করছে কতগুলা প্রত্যেকটা বিজনেস। এক্সাম্পলটা হচ্ছে এক একটা ছবি 1 কোটি টাকা বাজেটের ছিল, 5 থেকে 6 কোটি টাকা ইনকাম করছে। আমাদের বাজেটগুলা কি বাড়াইছে আমাদের প্রডিউসাররা? তখন ওই চিন্তা করছে বেদের মেয়ে জ্যোৎস্না 7 কোটি টাকা ইনকাম করছে, 1 কোটি টাকার ছবি, একটা কাজ করি 4 কোটি টাকার একটা ছবি বানাই, মার্কেটের বড় হোক। মার্কেটটা সেই 80 লাখ টাকা 1 কোটি টাকায় রেখে দিছে, মার্কেটটা আর বড় করে নেই। মার্কেটটা না বড় করার কারণে আমাদের মার্কেটটা একই জায়গায় রয়ে গেছে। যখন টিভিটা ছাড়ছে তখন পার্শ্ববর্তী দেশের কালার দেখছি, আমরা এখানকার একটা নর্মাল ওয়েদার দেখছি। এতে আস্তে আস্তে আমাদের দর্শক কনজাস্টেড হয়েছে, কিছু করার নাই। কয়েকদিন আগে তুমি একটা শো করছিলা, আমি শোতে তোমাকে আমি বলছি ফোন ঢুকানো, আমি কোশ্চেন করতে চাইছিলাম একটা, যে আচ্ছা আমাকে একটা কথা বলো, দর্শক যে চলে গেছে এটার আনার আসল কারণটা কি, আনবা কি করে? ছবির ভালো হইলে এমনিতেই দর্শক আসে। ছবি ভালো হচ্ছে না, সবগুলো হচ্ছে না, যেগুলো ভালো হচ্ছে সেগুলোই চলছে। ভাইয়া আজীবনই তো তা হইছে, আজীবনই 50% ভালো হয়েছে, 50% আর অনেক খারাপ ব্যাপার। হয়েছে। আমাদের এখানে আরেকটা যেটা আমাদের problem এখানে আমি মনে করি, গ্রুপিং হচ্ছে, আমাদের এখানে একটা বড় সিস্টেম আছে, যে সিস্টেমের বাইরে কেউ মুভ করে না। আরেকটা হচ্ছে আমাদের এখানে কিছু স্ট্রং লোকজন আছে, যাদের কারণে আমরা যদি কারোর সাথে প্রবলেম হয়, লাইক আমাদের কারোর সাথে প্রবলেম হয়েছে, সে কি করছে, এই বাপ্পির ছবির মাঝখানে 2টা ছবি ঢুকাইতে হবে। এমন কেন হয় না ইন্ডাস্ট্রিটা যে বাপ্পি, সাইমন, শুভ, সাকিব, ধরলাম আমি 4 জন, সাপোজ সাকিব ভাই আমাদেরকে নিয়ে বসলো, বা শুভ ভাই, আমরা 4 জন বসলো, বা প্রডিউসার একটা অ্যাসোসিয়েশন বসলো, বসে বললো যে আচ্ছা বাপ্পি, তোর ভ্যালেন্টাইন ডে এই মাসটা তোর, শুধু তোর ছবি রিলিজ হবে। পয়লা বৈশাখ সাইমন, তোর একটা ছবি আছে, তোর পয়লা বৈশাখ, তোর মে দিবস আমি ঈদ নিলাম, কুরবানি তোরা 2 জন নিবি। এইরকম যদি হয় সারা ইন্ডাস্ট্রিটা বাঁচবে। চিন্তা করে দেখো জয় ভাই, একই উইকে 2টা ছবি রিলিজ হচ্ছে, আমাদের মার্কেটটা এখন 150 সিনেমা হলের মার্কেট, বা 200 সিনেমা হলের মার্কেট। 200 সিনেমা হলের মার্কেটের মধ্যে তুমি 2টা সিনেমা রিলিজ হচ্ছে, ট্রানজ্যাকশনে সব মিলে 1 কোটি টাকা, একটা ছবির বাজেটই তো 1 কোটি টাকা, তুমি 50 লাখ টাকা আগেই নেই। এখন যদি তুমি একটা ছবি রিলিজ দাও, তাহলে 1 কোটি টাকাই তোমার চলে আসছে। 2 সপ্তাহ শুধু তাকে নিয়ে ব্যস্ত, যদি তাকে নিয়ে ব্যস্ত হয় তাহলে প্রত্যেকটা হিরো বাংলাদেশে এস্টাবলিশড হবে। প্রত্যেকটা হিরো বাংলাদেশের এক একটা ডেজিগনেশন, তখন যেমন নায়করা যাক বলা হতো, ফারুক সাহেবকে মিয়া ভাই বলা হতো, অ্যাকশন হিরো রুবেল ভাইকে বলা হতো, তেমনি আমাদেরও ডেজিগনেশন তৈরি। ওকে, এখন ডেজিগনেশন দাও। তোমাকে সেই ডেজিগনেশন দিতে বললে তুমি নিজের সাথে কি যোগ করবে? এটা তো বেসিক্যালি দর্শক ঠিক করে। তারপরে এটা তো তোমার কাছে জানতে চাইলাম, না, এটা বেসিক্যালি আমরা যে সাইমনকে কাজটা কি করি, দিবে? সাইমনকে কি উপাধি দেবে? আসলে এটা দর্শকদের কাজ, আমার আসলে যায় না। তুমি একজন দর্শক সাইমনের, নাকি তুমি সাইমনের দর্শক না? কি বলে, আমি কোন ছবিটা মিস করছি? তাহলে তো তুমি নাম দিতেই পারো। সাইমন ভাই আমাদের মিয়া ভাই হবে। ওরে বাবারে, না না না, ওকে, এবার তুমি মানে বাপ্পিকে দাও। মিয়া ভাই ওকে, ও বলছে কথা বলে ফেলেছে। ও তো অনেক দিক দিয়েই ও খুব ভালো কাজ করছে। না, তুমি না, মিয়া ভাই বলছে ওকে কি বলবা? অনেক হচ্ছে দিকের যুবরাজ আমাদের সিনেমার অলরাউন্ডার। অলরাউন্ডার বাপ্পি। ও যুবরাজ ভালো কাজ করছে, যুবরাজ সুন্দর কাজ বাপ্পি। করে, হ্যাঁ। ওর মধ্যে আরিফিন শুভকে কি বলবা? ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। স্টাইলিস্ট হিরো শুভ ভাই আমার দৃষ্টিতে। সাকিব ভাইকে নিয়ে কি বলবা? সাকিব খান সুপারস্টার। ইমনকে নিয়ে কি বলবা? মডেল, ঠিক আছে, চিত্রনায়ক বলবা না? ওভাবে কখনো দেখি নাই ওনাকে। ইমন ভাই আমার কাছে ভালো লাগে। তুমি কখনো ওইভাবে দেখো নাই? আমি ওইভাবে হিরো হিসেবে কখনো ওইভাবে দেখি নাই। নীরবকে মডেল, ঠিক আছে, হিরো হিসেবে দেখো নাই? হিরো না। ওর সবাই হিরো অনেকগুলো হিসেবে ছবি কিছু ছবি hero। রিলিজ পেয়েছে তো অনেক, তাও তুমি দেখো নাই?
না, হিরো আসলে একটা কথা আছে যে হিরো তো সেটা ওকে লাগে না, তুমি যা বলতে চাচ্ছ। না লাগে না, আমি সেটা বলবো না। অ্যাজ এ মডেল তারা অনেক পারফেক্ট, এটা ইম্পর্টেন্ট, আমি সেটা বলেছি। বাট অ্যাজ এ সিনেমার নায়ক হিসেবে তারা ইম্পর্টেন্ট না আমার চোখে তো ওইটাই তোমার কাছে তাই লাগছে। হ্যাঁ। পোরামন 2 সিয়ামকে নিয়ে হচ্ছে, পূজা চেরি এবং অনেক সিয়াম। অনেক শুভকামনা তাদের জন্য। আমি আপনাকে বলতে চাই, আমি আগেও ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছি, এই ছবিটা আমি করতে চেয়েছিলাম, যে কারণে আমি জাজ মাল্টিমিডিয়ায় গিয়েছিলাম অনেক দিন পরে, যে পোরামনের পর আরেকটা ছবি আমার যেটা অসমাপ্ত ছিল জাজের, দবির সাহেবের সংসার, যেটা আমি আর বাপ্পি কাজ করছিলাম, সেটা থেকে হঠাৎ করেই আমাকে বাদ দেওয়া হয়, মানে হয়তো কোনো একটা কারণে বা যে কোনো ব্যাপারে। তারপর এর মধ্যে আর জাজে যাওয়া হয়নি। যখন শুনলাম যে পোরামন 2 হবে, আমার আসলে খুব হলো, মানে আমি ছটফট করছিলাম যে ছবিটা আমি করতে চাই। জাজেও যাই আমি, অনেক দিন গিয়েছি, কথা বলেছি, ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, প্রযোজকের সঙ্গে কথা বলেছি, আজিজ সাহেবের সাথে, আজিজ ভাইয়ের সাথে। বললো দেখি, পরে আর আমাকে কল করা হয় না। আমি খুব মানে হার্ট হয়েছি বলতে পারেন। এটা আমি ও বলছিল না যে আমি ওপেন। তারপর আমি ফেসবুকে আবার শুভকামনা জানিয়েছি যে যারাই করছে যেন পোরামন 2 পোরামন কেউ ছাড়িয়ে যায়। এটা তো অবশ্যই তোমার একটা মহানুভবতার পরিচয় তুমি দিয়েছো, এবং করতে চাওয়ার যে ইচ্ছাটা, এটাও একটা মানুষের স্বাভাবিক। এটা গোপন করার কিছু না, আমি তো গিয়েছি, আমি বলবো না। যেহেতু পোরামন 2 এর কথা বললেন, আমি অবশ্যই গোপন করব। আচ্ছা, এই যে জ্যাজে তোমাদের শুরু, এবং আমার শুরু না, ওর শুরু। তোমার তো জ্যাজের সাথে কাজ হয়েছে, আমার সেকেন্ড মুভি হচ্ছে পোরামন জ্যাজের সাথে। আমার শুরু হচ্ছে আনন্দমেলা চলচ্চিত্র, জি হুজুর দিয়ে। তোমার জি হুজুর, আমি দেখেছি তোমার ছবি, জাকির হোসেন রাজু জি আমার ভাইয়ের ছবি ছিলেন। এনিওয়ে, আমার কথা হচ্ছে যে জ্যাজে তোমাদের একটি শুরু হয়, তোমাদের আবার ছিটকে পড়াও হয়। এই নায়কদের এই ছিটকে পড়াটা জ্যাজ থেকে কারণটা কি, তোমার কাছে কি মনে হয়? আমারটা খুব সিম্পল, আমারটা হচ্ছে লাইক অভিমান থেকে। মানে অভিমানটা কি নিয়েছিল? আমরা যতটুকু শুনেছি যে আসলে মাহির প্রেমে পড়েছিলে, যে কারণে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে। নট লাইক দ্যাট, আমি কখনোই মাহির প্রেমে পড়বো সেটাও কখনো ভাবিনি। মানে এত বড় স্পর্ধাই তোমার নাই? না, আমি কখনো ভাবিনি, স্পর্ধা তো পুরো দূরের কথা। আচ্ছা, কারণ আমি এটা নিয়ে ভাবি না। আকর্ষণ নাই তোমার? না, মেয়েদের প্রতি আকর্ষণ থাকবে না কেন? বাট আমার মায়ের প্রতি কোনো ফিলিংস বা এরকম কিছু ছিল না। অ্যাজ এ ফ্রেন্ড ইজ গুড, বাট গার্লফ্রেন্ড হিসেবে আমি কখনো এটা ভাবি নাই। আচ্ছা, যেটা তুমি অপু বিশ্বাসকে ভাবতে শুরু করেছো, মানে বাজারে প্রচলিত আছে যে অপু বিশ্বাসের সাথে তোমার একটি ভালো সম্পর্ক যাচ্ছে, এবং এরকমও কথা শুনেছি যে অপু বিশ্বাসের সাথে তোমাকে হাতে নাতে সাকিব ভাই ধরেছে বা মিডিয়ার সংশ্লিষ্ট লোকেরা ধরেছে, এবং এই নিয়ে অনেক জল্পনা কল্পনা, এবং ভবিষ্যতে তোমরা হয়তো কোনো বিয়ে শাদীও করছো, এরকম শুনেছি। আচ্ছা, এই গসিপটা বেসিক্যালি মিডিয়াই শুরু করেছে আমার সাথে একেবারে। আমি এর মধ্যে আগেও ছিলাম না, পরেও ছিলাম না, মাঝেও ছিলাম। এটার রিজনটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা ছবি আমরা সাইনিং করি, এরপর এটার গসিপটা শুরু হয়। এই গসিপটা শুরু হওয়ার কারণে যেটা হয়, ছবিটা যখন শুরু হওয়ার পথে ছিল তখন ছবিটা বন্ধ হয়ে যায়। এখন কোনো একটা মহল চাইনি আমরা একসাথে কাজ করি, হয়তো বা এই কারণে। কিন্তু অনেকেই বলে যে অপু বিশ্বাস যে নিকেতনের বাসায় থাকে, সেখানে প্রায় গোপনে তোমাকে যাতায়াত করতে দেখা যায়। আমি বাসায় চিনি না। সাইমনকে এই কথা শুনছো নাকি কখন, না শুনেও হজম করে রাখছি? না, আমি তো শুনেছি, পত্রিকায় পড়েছি, কিন্তু আসলে এটা একসঙ্গে কাজ করতে গেলে বা অনেক কথাই আসে, হয়তো সেটা থেকেই আসে আর কি। আমি এর বাইরে কিছু জানি না। সো বাপ্পি, তোমার সম্পর্কে যদি কথা বলার পারমিশন দাও, আমি তোমার পর্বটা শেষ করি, তারপরে সাইমনকে ধরবো। যে বাপ্পি ইজ ভেরি গুড হিরো, যে তার ভিতরে একদম টপ টু বটম একজন হিরোর ব্যাপার আছে, ফিল্মিক ব্যাপার আছে, যদিও সেটা জায়েদ খানের ভিতরেও আছে, কিন্তু তোমার ভিতরে সেটি পজিটিভ অর্থেই ব্যাপকভাবে আছে। মানুষ বলে তুমি খুব মাত্রায় শাকিব খানকে ফলো করার চেষ্টা করো, শুধু অভিনয়ে না, ব্যক্তি জীবনে চলাফেরা, উঠা বসা, চলা বসা, কথাবার্তার ধরন, সেগুলোতে শাকিব খানকে সবসময় ফলো করার চেষ্টা করো, যে কারণেই হয়তো অপু বিশ্বাসের প্রতি তোমার বিশেষ দুর্বলতা। তৃতীয় হচ্ছে তোমার অ্যাক্টিংয়ের বিষয়ে মানুষ বলে যে বাপ্পি যখন কাঁদে দর্শক তখন হাসে স্ক্রিনে। বাপ্পি সাকিব ভাইকে ফলো করতো, তাহলে বাপ্পি যখন একটু আগে হেঁটে আসছিল তখন ওই উপর থেকে সাইমন ভাই ডাক দিত না, তার মানে আমি সাইমন ভাইকে ফলো করি, আমাকে সাইমন ভাই ডাকতো না, কারণ আমি কাউকে ফলো করি না, আমি আমার নিজস্ব স্টাইলে চলি। বাট এক এক সময় এক এক রূপ চলে আসে আমার, বলা যায়। এর জন্য আমাকে বলা হচ্ছিল সাইমন ভাই, তুমি ফার্স্টে যেটা ধরলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
এর জন্য অপু বিশ্বাসের আমার উপর দুর্বলতা না, আমার অপু বিশ্বাসের উপর দুর্বলতা। যেহেতু সাকিবকে ফলো করো তুমি, সাকিবের সব ভালো লাগাও তোমার ভিতরে আচ্ছা চলে আসছে। এতে বলবো যে অপুর সাথে আমার কাজ হচ্ছে, কাজের বাইরে আমার সাথে অপুর বন্ধুত্ব সম্পর্ক ছাড়া, কাজের যে বন্ধুত্বটা, এর বাইরে কিছু না। একজন বন্ধু যদি অপু বিশ্বাস তোমার হয়ে থাকে, একটু আগে বললে তুমি তার নিকেতনের বাসাই চেনো না, না, একজন চিনি না। বন্ধুর বাসা চিনবে না সাইমন? এখন সাইমন ভাই আমার ফ্রেন্ড, আমরা তাহলে তোমাদের বন্ধুত্বে যথেষ্ট সাইমন ভাই ঘাটতি আছে। হ্যাঁ, বন্ধুত্বে যথেষ্ট ঘাটতি আছে। ও মানে বন্ধু যদি হয় তাহলে বাসা চিনতে হবে না, সেটা একটা বন্ধুর বাসা চিনবে না একদম এইভাবে বলে দিতে পারে না। আমি আসলে এই বিষয়ে পক্ষপাতী না। ওকে, বাপ্পি যখন কাঁদে দর্শক কেন হাসে? আই এম নট শিওর বাপ্পি যখন কাঁদে তখন দর্শক হাসে কিনা। হ্যাঁ, হাসতে পারে যদি এটা কমেডি ফিল্ম হয়। কমেডি ফিল্মে অনেক কান্না কিছু সিন আছে, ওটা কিন্তু তোমার অ্যাক্টিং ডেভেলপমেন্টের জায়গায় মানুষের প্রশ্ন আছে যে তোমার চাইল্ডিশ অ্যাক্টিং বেশি হয়, তোমাকে সিরিয়াস মনে হয় না। যে সিনেমাতে আমি কাজ করছি বা করেছি প্রত্যেকটাই ক্যারেক্টার বেস মুভি করেছি বেশিরভাগ। যেমন দবি সাহেবের সংসার কমেডি ফিল্ম ছিল, কমেডি অ্যাক্টিং ছিল। প্রেম পাগলামি টিনেজ অ্যাক্টিং ছিল। হানিমুন একটা বেজের উপর অ্যাক্টিং ছিল, রোমান্টিক অ্যাক্টিং ছিল। তুমি কি বলতে চাচ্ছ যে আমি একটু এক্সপ্লেইন করছি। যারা এখন আমাকে নিয়ে কথা বলছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যাতে আমার সবগুলো ছবি দেখে আমাকে ওই বিচারটা করে, তাহলে আমি বেশি খুশি হব। কারণ আমি এখন অ্যাক্টিংয়ের ব্যাপারে তখন তো কনসিয়াস ছিলাম, এখন অনেক বেশি কনসিয়াস। আর যদি এখনও তাদের কাছে মনে হয় তাহলে আমি বলবো যে আমি প্রোগ্রেস করবো আপনাদের কথায়। বাহ, অসাধারণ সুন্দর একটি উত্তর তুমি দিয়েছো। আমি ব্যক্তিগতভাবে তোমার অভিনয় পছন্দ করি। আরেকটি কমপ্লেইন না, আরেকটি অবজারভেশন মানুষের ছিল যে তোমার কথাবার্তায় উচ্চারণের অনেক সমস্যা। এই উচ্চারণের সমস্যা কাটিয়ে ওঠার জন্য কোনো পদক্ষেপ তুমি নিচ্ছ, বা আসলে কি সমস্যা আছে কিনা সেটাও তুমি ক্লিয়ার করতে পারো? না, আমার উচ্চারণের সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে আমার একটু গলায় সমস্যা আছে। আমি একটু কথা যখন বলি, আমি যেভাবে কথা বলছি, আমাদের অনেকে এইটা নিতে পারে না। অনেক ডিরেক্টররা চিন্তা করে যে হ্যাঁ আরেকটু বেটার কিছু হয়তো বা ভালো হবে, কিন্তু বাট যারা আমার ভয়েসটা চুজ করে অলরেডি, আমার ভয়েস তো নোন। আপনি তো চাইলে আমার গলায় যদি এখন সাইমন ভাই কথা বলে তাহলে কখনোই দর্শক এটা অ্যাকসেপ্ট করবে না। যখন এই প্রবলেমটা এসেছিল হচ্ছে আমি তোমার হতে চাই, তাদের সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল অনন্য মামুন ভাইয়ের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং করার কারণে ওইটার ফলপ্রসূতে ওইটার সাথে রিভেঞ্জ দিতে যে এই ঘটনাটা ঘটানো, মানে এইরকম কোনো প্রবলেম ছিল না। যদি আমার এইরকম প্রবলেম খেলাটা বেশি হচ্ছে কাজের চেয়ে, এইরকম যদি কোনো প্রবলেম হতো তাহলে শুরু থেকে আমার বয়সটা অন্য একজন দিত। আচ্ছা, আরেকটি ব্যাপার মানুষ বলে যে তুমি অত্যন্ত মেয়েলি ঢঙ্গে কথা বলো, মেয়েলি ঢঙ্গে আচরণ করো, এটা কি ঠিক? তোমার কি মনে হচ্ছে? না, আমি একদম নিউট্রাল। আমি তো তোমাকে কোনো কথা, আমার কথা বলছি। তাহলে অ্যানসার শেষ। সাইমন এবং বাপ্পি সমসাময়িক, যদিও তুমি একটু আগে এসছো, এবং তোমাদের সিচুয়েশনটা দর্শক বলছে, বোদ্ধারা বলছে যে ঠিক ইমন এবং নীরবের মতোই তোমরা হারিয়ে যাচ্ছ। কারণ হচ্ছে সিয়াম কিংবা আরিফিন শুভ কিংবা সাকিব খান এককভাবে, এইভাবে করে মাঝে তোমরা যারা পড়ছো তোমরা অধিক মাত্রায় পলিটিক্স এবং পলিটিক্সের বাইরেও তোমরা এখন শিল্প রাজনীতি, যেটা আমাদের সংঘ, এর সাথে অনেকে জড়িয়ে গেছো, যে সংগঠন প্রিয় হয়ে গেছো। এবং বলা হচ্ছে যে ছবির সংখ্যার চেয়ে, ছবির কোয়ালিটির চেয়ে সংগঠন নিয়ে দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি বেশি হচ্ছে। কিন্তু দর্শকের গ্রহণযোগ্যতার জায়গায় সেই রকম পরিপূর্ণ নায়ক হয়ে উঠাটা তোমাদের হচ্ছে না। তোমাদের দুজনের ক্ষেত্রেই বলছে। এটার ব্যাখ্যাটা কি দিবে, এটার অ্যান্সারটা কি দেবে? কোনটা করব না এরকম সিচুয়েশন নাই। যেমন বছরে একটা ছবি করলে কিন্তু আমার হবে না। আমার পেশা, নেশা সবকিছু আমার সিনেমা, এটা দিয়ে আমার বাঁচতে হয়, এটাই আমার প্যাশন, এটাই আমার চিন্তা ভাবনা। আর সেইখানে 10টা ছবির মধ্যে হয়তো আমি 2টো ছবি করলাম না, যে আমি 2টো ছবি করব না, একদমই পছন্দ হয়নি। বাকি 8টার মধ্যে 1টা 2টা 3টা ছবি হয়তো খুব ভালো, এগুলো আমার করতে হবে। আর বাকি 5টা যে ছবি করছি 8টার মধ্যে, সেটা হচ্ছে আমার পেটের দায়। বোঝাতে পারছি? ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু আমার আর কোনো পেশা নেই, আমার বাবার আছে সেটা আলাদা ব্যাপার, আমি আমারটা দিয়ে চলি, আল্লাহর রহমত সুন্দরভাবে চলার চেষ্টা করছি। আর রাজনৈতিক যে ব্যাপারটা, আমি এটা আগে থেকেই, আমি আমার পরিবার থেকেই পেয়েছি। আমি সিনেমায় এসে রাজনীতি না, এটা আগে থেকে আমার মনে হয়েছে যে এখন থেকে স্টার্ট করা দরকার।
আমি যেই কারণে প্রথমবার মিশা সওদাগর জায়েদ খান প্যানেলে এবার নির্বাচন করেছি। আল্লাহ রহমত আপনাদের দোয়া সবার ভালোবাসায় সবচেয়ে বেশি ভোট পেয়েছি। এটা যদি একদম ছিটকে পড়া হয়, আমি এটা জানি না, তাদের মতামত হয়তো ওনারা অনেক বেশি অভিজ্ঞ, আমি অতটা অভিজ্ঞ না, কিন্তু আমি চিন্তা করছি যে আমার সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। যেখানে আমি যে সংগঠনের মেম্বার, সেখানে যদি আমি অল্প বয়সে স্টার্ট করেই আল্লাহ রহমত ভালো একটা করতে তাহলে কি আমরা কি একটা আর যেটা হারিয়ে যাওয়ার ব্যাপারটা, যেটা যেই যার যতটুকু কোয়ালিটি সে সেটা দিয়ে থাকবে, হয়তো আমার কোয়ালিটি এটা, আমি এখানেই কাজ করব। খুব সুন্দর উত্তর দিয়েছো, কিন্তু তোমার কথায় কি এতটুকু প্রকাশ পায় না যে তোমার বেসিক্যালি রাজনৈতিক নেতা বা নেতা হওয়ার ইচ্ছা এবং সেই নেতা হওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা? ওইটা না, তাহলে তো শিল্পীদের কোনো সংগঠন থাকতো না ভাইয়া, তাহলে তো শিল্পীদের কোনো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হইতো না। কারণ শিল্পীদের বাইরে নিশ্চয়ই পরিচালকরা বা প্রযোজকরা বা উপস্থাপকরা বা অমুকরা তমুকরা কেউ এসে কিন্তু নির্বাচন করছে না। যারা নির্বাচন করছেন, যারা ভোট দিচ্ছেন, সবাই শিল্পী, কাউকে না কাউকে তো আসতে হবে। আমি সেই সূত্রে আমি অল্প বয়সেই হয়তো শুরু করেছি, কারণ আমি অভিনয় করতে চাই এবং পাশাপাশি আমাদের যাদের শিল্পীদের অনেক ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। তুমি কি আমার কথা বলছো, আমাকে অ্যানসারটা দিতে দিও যদি। অবশ্যই প্লিজ। আচ্ছা, এটা খুব সিম্পল একটা সিম্পল একটা অ্যানসার। সেটা হচ্ছে যে আমাকে দেখতে পারে না সে চাইবে আমার ক্ষতি করতে, ঠিক আছে? যে আমাদেরকে দেখতে পারে না সে চাইবে আমাদের ক্ষতি করতে। যারা বলছে যে আমরা নির্বাচন বা আমরা আন্দোলনের মধ্যে সম্পৃক্ত, তাদেরকে বলছি দুইটা সংগঠন এখন, একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। সরকারিরা ছবি বানাচ্ছে টাকা খরচ করে, বেসরকারিরা ছবি বানাচ্ছে, আন্দোলন করছে বা আমরা কথা বলছে। সরকারি প্রোডাকশনটা প্রতি মাসে মাসে মুভি দিচ্ছে, আমরা প্রতি মাসে মাসে মুভি দিতে পারছি না। যে হিরোর নাম বলেছো তুমি, তাদের যে প্যানেলে প্রত্যেকটা গ্রুপিং করা আছে, তারা এই হয়ে কাজ হচ্ছে, আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। এখন যারা মার্কেটে ট্রেডে ছবি বানাচ্ছে, ওই ট্রেডের মাঝখানে আমরা এখন নেই। ওকে, যারা রেগুলার প্রডিউসার কাজ করছে তারা একটা ট্রেড বানিয়ে নিয়েছে আলাদা করে। এবং ছবি আমার যারা প্রডিউসার বা স্যামন বা যারা প্রডিউসার, তারা আসলে ছবিটা বানাবে কেন? এক্সাম্পলটা তোমাকে বলি। তুমি যখন একটা ছবি, ধরো সবসময় এরকম হয় না, তুমি যখন একটা ছবি, আমি তোমাকে একটু আগেই বললাম যে একটা ছবি রিলিজ হওয়ার সময় ফার্স্টে চিন্তা করা হয় বাপ্পির ছবিটা কিভাবে নষ্ট করব, বাপ্পির ছবিটার আগে এবং পরে কোন ছবিটা রিলিজ দিতে পারবো। আমরাই যুদ্ধ করে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছি। এইটাই হচ্ছে কথাটা। একটা জিনিস হচ্ছে, ধরো আমি চলে গেলাম, সাইমন ভাই চলে গেল, এই ইন্ডাস্ট্রির লাভটা কি হবে আমাকে একটু বলতে পারো? সেটা যারা বলছে বোদ্ধারা, ওই বোদ্ধাদেরকে একটু জিজ্ঞাসা করছি আমি, যে যারা বলছে বাপ্পি সাইমনরা ছিটকে পড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির লাভটা কি? একটা হিরো জন্ম হতে 4 থেকে 5টি বছর লাগে, আরো বেশি লাগে। এক্সাম্পল, আমার 5 বছর ফিল্মের ক্যারিয়ারে, আমি এক্সাম্পলটা বললাম, 5 বছর লাগে। 5 বছর ধরে একটা বাপ্পির জন্ম হয়েছে, এখনো পুরা বাংলাদেশ চেনে না, এখনো মাত্র 2 কোটি মানুষ চেনে সাপোজ, ধরতে গেলে আমি যদি এক্সাম্পল ধরি। সেই বাপ্পিকে 4 বছর পরে আরেকজন বসে আছে ছিটকে ফেলে দেওয়ার জন্য, যারা টাকাওয়ালা মানুষজন। একটা মিডিয়া একটা খারাপ নিউজ করলে লাভটা কি আমাদের? একবার ভাবতেছে না একজন জার্নালিস্ট যে তাকে নিয়ে যে একটা বাজে নিউজ, তার ছবিটা চলছে না, আমার ইন্ডাস্ট্রির লাভটা কি? তুমি যতটা সুন্দর খোলামেলা এখানে কথা বলছো, তুমি যারা জার্নালিস্ট বা যারা এগুলো করে তাদের সাথে তুমি যে পন্থাগুলো বললা, কখনো কি তুমি নিজে উইলিংলি গিয়ে সুন্দর ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছো? আমি সবসময় বলেছি ভাইয়া, বাপ্পি চৌধুরী হিসেবে পায়ের উপর পা তুলে ওই টুলের প্রতিশোধ নেওয়ার জন্য সবার সাথেই পায়ের উপর পা তুলে বসে রইল? আমি কয়েকদিন আগে একটা কথা বলতেছি, খুব সিম্পল একটা কথা। বাপ্পি, সাইমন, আমরা রাইজিং, সাকিব ভাই সুপারস্টার, সাকিব ভাইয়ের সাথে আমাদের কারোর সাথে যায় না, সে আনপ্যারালাল এখন, ঠিক আছে? এখন আমাদের যে ইন্ডাস্ট্রিটা, আমাদের উচিত না যে একটা কাজ করি, সাকিব তো আছে, মার্কেটে আরেকজনকে স্টাইলিস্ট করতে হবে, যেটা করছে সিয়ামকে, তোমাদেরকে বাদ দিয়ে সিয়ামকে করা হচ্ছে। না আমি নট লাইক দ্যাট, আমি সেটা বলি নাই, তুমি ধরতে পারো না আমার কথাটা। আমি একটু আগে তুই সেটা বলছিলাম, আমি বলি সাকিব ভাইয়ের ব্যাপারটা, আমি বলি
সাকিব ভাইয়ের সাথে আসলে আমাদের যেই কজন আমরা আছি, শুভ ভাই আছি, আমি আছি, বাপ্পি আছে, বা নতুন যারাই আসবে, উনার সাথে আমাদের তুলনা কেন হয়, সেটাই। কি কারণে হয়? উনি ইন্ডাস্ট্রিতে এসেছেন প্রায় 20 বছর, উনি বয়সের দিক দিয়ে, আমি আরেকটা কথা বলতে চাই, উনার যে কয়টা হিট ছবি আছে এই কয়টা ছবি আমাদের রিলিজ হয়নি। সো উনার সাথে আমার কোনোভাবেই যায় না, আমার যায় না, আমি অন্যদেরটা জানি না। আমার কথা হচ্ছে যে আমি আমাদের ইন্ডাস্ট্রিতে বাঁচানোর জন্য, আমাদের ইন্ডাস্ট্রি এখন ভালো পজিশনে আছে, সামনে হল আরো বাড়ছে, আমাদের রাইফেল স্কোয়ার আরেকটা হল ওপেন হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, বিভিন্ন জায়গায় হল হচ্ছে। ইন্ডাস্ট্রিকে বাঁচানোর 4 থেকে 5 জন হিরোকে দরকার রেগুলার 4 থেকে 5 জন একসাথে কাজ করে না তো, তোকে বললে তো তুই কাজ করিস না, আমি প্রোগ্রামের মাধ্যমে তুমি আমার কথাটা বুঝো না। ওইটাই না মাল্টিকাস্টিং দরকার, একটা ভালো ছবি মাল্টিকাস্টিং লাগবে, 4টা হিরোকে একসাথে আমি শেষ করি দেখাতে পারবি না, তুই করবি না তো, তুই প্রথমে না করবি। শুভ ভাইকে আমি বলেছি, তোকে বলেছি, প্রেসের মাধ্যমে বলেছি, আমি এক্স্যাক্টলি ওটা ভালো পয়েন্ট বলছে, যেটা ভালো গল্প ভালো ছবিকে সামনের দিকে মানে হিট করানোর জন্য তোর অনেক দর্শক, আমার কিছু দর্শক আছে, শুভ ভাইয়ের অনেক দর্শক আছে, আমরা 3 জন মিলে কাজ করলে তো একটা ছবি হিট হবে, একটা ছবি হিট হলে আর 10টা ছবি ইন্ডাস্ট্রিতে স্টার্ট হবে। আয় না কাজ করি, কি কারণে যা স্যাক্রিফাইস ক্যারেক্টার করবো, আগেও বলেছি এখনো বললাম, করবি না কেন? আজকে প্রোগ্রামের মাধ্যমে জয় ভাই, এই প্রোগ্রাম অনেক বেশি হিট হয়, অনেক বেশি ভাইরাল প্রোগ্রাম, বল যে আমি ভাই করবো। রিসেন্টলি তুই একজন সাবি ভাইকে না করেছিস, শাহিন সুমনকে না করেছিস, আমার ওস্তাদকে অনেককে না করেছিস, কেন? আমি এখন উপস্থাপক মনে কর। মানে তোমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমার জন্য, বাট আমার কাছে অনেক সিম্পল একটা কোশ্চেন। সেটা হচ্ছে দুইটা জিনিস আমি ভাবি, তোর কাছে সবগুলোই সিম্পল ছিল, এটা 100% আমার কাছে সিম্পল, কারণ আমি সবকিছু খুব কুল ব্রেনে চিন্তা করি, কুল ব্রেনে চিন্তা করে সেটা রেজাল্টটা দিচ্ছি তোমাকে। প্রথম জিনিসটা, দুইটা হিরো কাজ করতেছে, একটা হিরো যদি এখানে খারাপ করে, এক্সাম্পল আমাদের ইন্ডাস্ট্রিটার থেকে একটা হিরো হারায় যায়, পূর্ব ইতিহাস বলছে, দেন আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর সিস্টেম যেটা আমি পেয়েছি, আমি 2 থেকে 3টা ছবি করে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টররা, আমি ডিরেক্টরদের কখনো ভায়াস করতে পারি না বা কথা বলতে পারি না, তখন তাদের মধ্যে একটা গুড রিলেশন বিল্ড আপ হয়। গুড রিলেশন বিল্ড আপ হওয়ার কারণে কোনো একটা টাইমে, মানে আমাদের পূর্ব ইতিহাসগুলা আমি যা শুনেছি, আমাদের ইন্ডাস্ট্রির একজন কাজ করছে এক হিরোটা সুপারস্টার, আর ওই হিরোটা রাইজিং, ওই হিরোটার সাথে ডিরেক্টরের সম্পর্কটা ভালো হয়েছে, ওই ডিরেক্টরের সাথে মাস্টার টাস্টার শর্ট নেওয়ার পরে ওই যে সুপারস্টার হিরোটাকে তাকে বের করে, তাকে বলে ভাই আপনার শুটিং শেষ, তাকে নিয়ে ক্লোজলি কাজ করে, তাকে নিয়ে ক্লোজলি কাজ করার পরে যখন ছবিটা রিলিজ হওয়ার টাইম হয়, তখন দেখতে পাওয়া যায় যে ওই হিরোটার বেসিক্যালি ক্যারেক্টারটা ছিল না, ক্যারেক্টার কোনো একটা জায়গায় ধাক্কা খাওয়ার ছেলেটা পড়ে গেছে। যেমন তুমি উত্তর দাও। আমি ভিকটিম এই কারণে, কারণ আমি যেই 2-1টা ছবি করেছি প্রত্যেকটা জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু আমার প্রবলেমটা আমি কেন পারিনি, কারণ হচ্ছে আমি অনেক ফ্রিডম ফাইটার বলা যায়, যদি এখন মুক্তিযুদ্ধ হতো 1 নাম্বার ফাইটার আমি থাকতাম। কি হিসাবে? সেটা হতো মুক্তিযোদ্ধা হিসেবে। তাহলে এখন সিনেমা যোদ্ধা হিসেবে 1 নাম্বার সিনেমা যোদ্ধা হিসেবে কেন শাকিব খানকে সব দিয়ে দিচ্ছ একদম নিজে? না, আমরা তো চেষ্টা করছি। তো তুমি তাহলে বলো যে ফ্রিডম ফাইটার হিসেবে 1 নাম্বার না, আমি ফ্রিডম ফাইটার হিসেবে 1 নাম্বার যোদ্ধা থাকতাম, এই কারণে, কারণ আমি ফেয়ারটা অনেক বেশি পছন্দ করি, এবং যখন আমাদের ফিল্মের মধ্যে হয় তখন আমাদের সাইমন আনফেয়ার, আমি সাইমন ভাই তো আনফেয়ার না, ওর কথা তাহলে আনফেয়ারই বোঝা যাচ্ছে। কোনটা? না, সে তার প্রেক্ষাপটে ঠিক আছে, আমি আমার প্রেক্ষাপটে ঠিক আছে, কিন্তু তোমাদের এই ইগো ক্ল্যাশের জন্য আলটিমেটলি ইন্ডাস্ট্রি থাকছে না। আমরা 3 জন যদি একসাথে কাজ করি, বা 3 জন দরকার নেই, আমি ও শুভ ভাই 3-4 জন একসাথে হলেই কিন্তু একটা জোট হয়ে যায়, সবার দর্শক আসবে, 20টা ছবি কালকে থেকে শুরু হবে। আমি বলতে পারি, আমি ওর ওস্তাদ শাহিন সুমন ভাই, ওনারা গিয়েছে ওর কাছে, শাফি ভাই গিয়েছে, শাফি ভাইয়ের সাথে ও 5টা ছবি করেছে, আমার কিন্তু একটা ছবি, মানে যিনি ওনাকে এনেছেন। তাহলে এখানে তো আমি ডিরেক্টরদের সাধুবাদ জানাবো যে ওনারা চেষ্টা করছে সবাইকে একটা কথাই, একটা নতুন তোমার প্রবলেম নাই, বাপ্পি করবে না। আবার তার ফ্রেন্ডরা অনেকেই মজা করছেন যে তুই তো অনেক বড় স্টার হয়ে গেছিস, আরেকজন তোর সাথে ভিলেনও করতে চায়। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে প্রয়োজনে ভিলেন করব, এটা আমি বলেছি, প্রয়োজনে স্যাক্রিফাইস ক্যারেক্টার করব, ইয়েতে একটা প্রেস কনফারেন্স, দুটাই বলেছি, তাও তাতে ওকে রাজি করাতে পারছি না, কারণ 10টা ছবি হলে তো, মানে শোন, যে যার যোগ্যতায় কাজ করবে, না, তুই তোর যোগ্যতায় কাজ হবে, এবং একজন একটু পিছিয়ে পড়লে আরেকজন টেনে ধরবে, এটা কিন্তু তুই স্ক্রিপ্ট দেখে নিবি। একটা ছবিতে মনে কর, একটা ছবি আমার ফ্লপ যায় না, তোর ফ্লপ যাচ্ছে না, অনেকের যায় না, একটা ছবি কিছু না, যার যোগ্যতায় একটা সিনও যথেষ্ট। আমরা বুঝতে পারলাম বিষয়টা, কিন্তু এখন আমাদের অনুষ্ঠানের অন্য একটি ধরনে আমরা চলে যাব। আমি কিছু নাম তোমাদেরকে বলবো, সাথে সাথে বিশেষণ বসাতে হবে। মাহিয়া মাহি, ভালো অভিনেত্রী। মাহিয়া মাহি, ভালো বন্ধু। অপু বিশ্বাস,
সিনিয়র আর্টিস্ট। অপু বিশ্বাস ভালো মা। ভালো মা, তুমি বুঝলা কিভাবে? সে তার ছেলেকে নিয়ে বাংলাদেশে নিজের মানে নিজের অধিকার চাওয়ার জন্য যা যা করছে তার ছেলের অধিকারের জন্য, বলাই যায় সে ভালো মা। নুসরাত ফারিয়া এখনো কাজ করা হয়নি, হবেও না মনে হয়। বাট একটা অবজারভেশন তো থাকতে পারে। হ্যাঁ, উনি নায়িকা প্লাস গায়িকা। শুধু নায়িকা না কেন, আমি দুটোই দেখছি ওনার। ভালো লাগে। একটি গান এবং তার এতগুলো চলচ্চিত্রকে আলাদা করতে পারছো না, একই মনে হচ্ছে তোমার? নায়িকা প্লাস গায়িকা। নুসরাত ফারিয়া স্টাইলিস্ট হিরোইন। কোন স্টাইলটা সবচেয়ে ভালো লাগে? ভালো, লুক টুক ভালো, নট ব্যাড। ববি ববি হচ্ছে বিজলি। বিজলির মতো তার, না, এই যে লাস্ট ছবিগুলো বিজলি। হ্যাঁ মানে এরপরেও কিছু শুনতে চাই। ও স্মার্ট হিরোইন। ববি ভালো, স্মার্ট স্মার্ট হিরোইন। আচল কাজ হয়নি এখনো। কেমন মনে হয়? ভালো। আর তুমি তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে রেখেছিলে, বিয়ে করবে বলে কথা দিয়েছিলে। অপু বিশ্বাসকে পেয়ে আবার ভুলে গেছে। আমরা শুনি যা। ও খুব ভালো আর্টিস্ট। শাবনূর সু অভিনেত্রী, ভালো মানুষ। শাবনূর সু অভিনেত্রী এবং ভালো মানুষ। নতুন একটি অ্যাডিশন যদি যোগ করতে বলি, তাহলে অ্যাটলিস্ট সাইমনের থেকে নিজেকে একটি জিনিসে প্রমাণ করতে পারো যে বেশি। বাংলাদেশে হিরোইনদের আইকন হওয়া উচিত। পূর্ণিমা একই গুরুর শিষ্য, আমাকেও যিনি এনেছেন তাকেও এনেছেন, কিন্তু অনেক উচ্চ পর্যায়ে উনি নিজেকে নিয়ে গেছেন। ভালো অভিনেত্রী বটে, অনেক সুন্দরী। পূর্ণিমা আমি তার ক্রাশ ছিলাম। মৌসুমী আপা কমপ্লিট নায়িকা। ফুল কম্পোজিট স্টিল নাও। ওমর সানি ভাই সানি ভাই সরল মানুষ। খুবই ভালো মানুষ। মরহুম সালমান শাহ সম্পর্কে তোমাদের অবজারভেশন কি? উনি নায়ক। সেরা নায়ক। 100-তে শাকিব খানকে কত নাম্বার দিবে, আরিফিন শুভকে কত নাম্বার দিবে? সাকিব ভাই 95 প্লাস, শুভ ভাই 60। 150। বাপ্পিকে 100-তে কত দিবা? বাপ্পিও 65 প্লাস, 70 প্লাস। সো আরিফিন শুভর থেকে বাপ্পি ভালো তোমার চোখে? শুভ ভাই সবার কাজ করেন না, ওনার আরো বেশি ইয়ে হওয়া উচিত। আমাদের মানে সবার সঙ্গে কাজ করা উচিত। উনি হয়তো বছরে একটা দুইটা ছবি করবেন, ওই সেন্সে বললাম আর কি। যদি 100-তে শুভ এবং সাইমনকে নাম্বার দিতে বলা হয়, তুমি কাকে কত দিবে? 70 প্লাস। কাকে দিবা? সাইমন ভাই। শুভ? শুভ ভাই 50। সো তোমরা সবাই শুভর থেকে এগিয়ে আছো তোমাদের না নিজেরা না, নিজেরা। আমি আমাকে তো বলা হয়নি যে ওদের কাছে। তুমি ওকে এগিয়ে রেখেছো, ও তোমাকে আমি এগিয়ে শুভের অনেক নিচে, আমি তো শিখছি। rising। তুমি নিজেকে বিনয়ী বলছো, কিন্তু ও তোমাকে এগিয়ে রেখেছে, তার মানে তোমার অবশ্যই সেই জায়গাটা থেকে রেসপেক্ট করা উচিত। ওর না, অবশ্যই, ধারণাটাকে আমি তোমার তো সবসময় respect respect করি, করা উচিত। ভালোবাসি, স্নেহ কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আরিফিন শুভর থেকে সাইমন কোন দিক থেকে কিভাবে এগিয়ে আছে, এই জিনিসটির ব্যাখ্যা করবে? উনি এক টাইপের হিরো। উনি হচ্ছে লাইক আমার যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে যে উনি ঢাকা, লাইক ওনার যখন একটা মুভি রিলিজ হয় তখন আপনার অ্যাভারেজলি ঢাকা সার্কেল সব মিলিয়ে 20-25টা বা 40টা হল, এই সার্কেলটার মধ্যে। আর সাইমন ভাই পুরো বাংলাদেশটার মধ্যে রিলিজ দিচ্ছে। সাইমন ভাইয়ের মুভি যদি একটা ছবি রিলিজ হয় 70 থেকে 80টা হলে ছবি রিলিজ হয়। এটা সাইমন ভাই অনেক পপুলার। কেন তুমি বাপ্পিকে শুভর থেকে এগিয়ে রেখেছো? শুভ ভাই অনেক ইয়ে করে, তার মানে উনি হচ্ছেন সবার কাজ করবেন না, যেমন ধরেন আপনার সঙ্গে কাজ করবেন, ওনার সঙ্গে করবেন না। আর আমরা হচ্ছি মানে ইন্ডাস্ট্রির নায়ক আর কি, আমরা দুজন মনে হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রির নায়ক। আমরা সবার কাজ একটা হাইফাই। আমরা সবার কাজ করি। শুভ ভাই হচ্ছে তোমরা দুজনই কি অনেক বেশি স্মার্ট, ইমন, অনেক বেশি নীরব ইয়ে। এবং এবিএম সুমন, তিনজনকে তোমরা কেউই রাখতে চাচ্ছ না তোমাদের দলে? না, সেটা না, ইমন ভাই, নীরব ভাই তো আছে, আপনি তো তাদের নাম আনেন নাই, যে কারণে বলি। ও বলছে যেমন মডেল হিসেবে ঠিক আছে, চিত্রনায়ক। না, ওনারা অবশ্যই চিত্রনায়ক আমার কাছে। আমি কিন্তু তখনই বলছি তোমার মতামতটা জানতে যে ইমন ভাই অনেকগুলো ছবি করেছেন, অনেক বড় বড় ছবি করেছেন, বড় কাস্টিং এর ছবি করেছেন। হয়তো ওনার শুরুটা হচ্ছে মডেলিং দিয়ে, যে কারণে বাপ্পি সেটা বলছেন, কিন্তু ওনারা হিরো এবং ভালো অভিনয় করেন। শুরুতে মানুষকে ওকে, জায়েদ খান সম্পর্কে তুমি একটু বলো। ভালো একজন নেতা আমাদের ইন্ডাস্ট্রির জন্য। ভালো অভিনেতা না, অভিটা বাদ দিয়ে দিলা। উনি যে প্যাটার্নে অ্যাক্টিং করে, ওখানে ওই অ্যাক্টিংটা আমরা করতে পারবো না। উনি ওই জায়গাতে ওনার জায়গায় বেস্ট। এক একজন এক এক জায়গায় বেস্ট না, পরিমণি ক্ষেত্রে সুন্দরী, ভালো অভিনেত্রী। পরিমণি বোধ সুন্দরী এবং ভালো অভিনেত্রী।
সো সাইমন পাশে থাকলে তোমার আর চিন্তা নাই, ও যা বলবে বড় ভাই না, ম্যানেজ করে নিতেছে। ম্যানেজ করে তুমি চলতে পারবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন শেষ নাকি? অনুষ্ঠানে আমাদের সময়ের দিক থেকে শেষ, কিন্তু দুজনের একজনকে ওরে 2 মিনিট একটু সময় দিতে চাই। যে কোনো একজনেই এই চেয়ারে বসতে পারো না, এটা আমাকে আপনার প্রশ্ন chair। করার জন্য। এটা আপনার একজনকে সুযোগ, এটা আমাদের অনুষ্ঠানের যাও, format যাও। অনুযায়ী। তোমরা কেন? যে যেতে যাও যাও। বসে পড়ো। ওকে, থ্যাংক ইউ আচ্ছা, ভেরি মাচ। বসি। আমাদের সময় খুব কম, যদি বসে তুমি ছটফট উত্তর করো, প্রশ্ন করো, আমরা ছটফট দুজনে উত্তর দিয়ে দেবো। হ্যালো দর্শক, আমি বাপ্পি। আমি আজকে এই সিটে বসেছি জয় ভাইকে এবং সাইমন ভাইকে কিছু কোশ্চেন করার জন্য। সো আপনারা শুনুন। 1 নাম্বার, জয় ভাইয়ের কাছে প্রশ্ন। তোমাকে এই শোয়ের মাধ্যমে সবাই বেয়াদব বলে, সেটা কি তুমি জানো? কেন বলে এটা? এই শোর ভিতর বেয়াদব আমাকে এই শোয়ের মাধ্যমে আমাদের অডিয়েন্স বলে আর কি, যে তুমি নাকি একটা বেয়াদব, উল্টাপাল্টা কোশ্চেন করো, মানে কোনো সেন্স অফ হিউমার বলে, তো তোমার কোনো সেন্সই থাকে না এবং তোমার কেউ দেখতে পারে না। এবং আমি এটাও শুনছি যে এটিএন এর যে মাহফুজ ভাই, সেও তোমাকে তার অফিসে ঢুকতে দেয় না। চলো আমার সাথে তুমি একদিন ওনার রুমে চা খেয়ে আসবা, তাহলে আচ্ছা, তো আর উত্তর তোমাকে যে পেয়ে বেয়াদব যাবা। বলে? যারা বলে তারা আমাকে সামনাসামনি দেখলে আমার মনে হয় যে ধারণাটা পাল্টে যাবে। আমি আসলে বেয়াদব না তো। না, একটু আমি আগে তো যেমন তাদের আপনি কথা বললেন- বলি। বিনয়ী। এরকম। আচ্ছা আচ্ছা, সাইমন ভাইয়ের কাছে প্রশ্ন। আমি শুনি যে তোমার বিভিন্ন নায়িকাদের সাথে খুব ভালো সম্পর্ক, কেউই সব নায়িকারাই তোমাকে খুব পছন্দ করে। এটার বেসিক্যালি তোমার টিপসটা আমাকে দাও, যেটা আমি ইউজ করতে পারবো। আমার মধ্যে কোনো গোপনীয়তা নাই, স্পষ্টবাদী, মানে স্ট্রেট কথা বলি। ভালো না লাগলে বলি তোমাকে ভালো লাগছে না, ফু দিই না। যেটা ও দেয়। এসির মধ্যে ফু দিলে এমনিতেই ঠান্ডা লাগবে। না 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 না, আমি এবং শুনেছি আমি তুমি- মানে আমার তার কাছে কিছু চাওয়ার থাকে না, তার সাথে আমি শুধু অভিনয় করব। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের শিডিউল থাকে 10 দিন, 15 দিন, 1 মাস, সর্বোচ্চ 1 মাস, এর বেশি আমরা শিডিউল দেই না বা দেওয়া প্রয়োজনও হয় না। আমাদের এখানে অনেক মানে 30 দিনে হয়ে যায় মোটামুটি Exactly, একজন 30 artist-এর দিনও লাগে কাজ। না। তো একজনের সাথে 30 দিন সংসার করতে পারবো না, এরকম বাজে ছিল তো আমি না, মনে হয়। সেন্স অফ হিউমারে আজকে ওরা দুজন থাকলে নন স্টপ চলতেই থাকবে অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান কয়েক পর্ব পর্যন্ত যাবে, কারণ নিজেরাই কথা বলে, আমাকে কথা বলার সুযোগ দেয় না। যদি পাশাপাশি দাঁড়াও তাহলে অনুষ্ঠানটা শেষ করতে পারি। দেখো, সেন্স অফ হিউমারের সেটকে জমিয়ে রেখেছে এরা। চলচ্চিত্রের পর্দা জমিয়ে রাখুক, দর্শক সমাগম হোক চলচ্চিত্রে, এবং এরা বাংলাদেশের সুপারস্টার হয়ে দীর্ঘদিন ধরে থাকুক। চলো বাসা দিয়ে আসি, চলো। ওকে।